কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় মাদ্রাসা ছাত্রসহ গ্রেফতার 4, উস্কানিদাতা শনাক্ত। কোনোরকম ভাঙচুর বলেন, কোনোরকম একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে আমরা দিব না। ভুটানের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই, 100 পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। কোভিড-19-এ আরও 31 জনের মৃত্যু, ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্ক ব্যবহারের আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তানজির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় মাদ্রাসার ছাত্র ও শিক্ষক সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উস্কানিদাতাও শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গ্রেফতার 4 জনের মধ্যে 2 জনকে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয়। ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে জেলা প্রশাসনের 3 সদস্যের কমিটি। সহকর্মীদের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে ইবনে মাসউদ মাদ্রাসার এই 2 ছাত্র আবু বকর মিঠন ও সবুজ ইসলাম নাহিদ বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যের কাছে যায়। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা যায় বকর ও নাহিদ মই দিয়ে উঠে ভাস্কর্য বেদির উপর ওঠে। এরপর ব্যাগ থেকে হাতুড়ি বের করে ভাঙচুর করে। তাদের পরনে ছিল জুব্বা আর মাথায় ছিল পাগড়ি। এই চিত্রই বলে দেয় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রস্তুতি নিয়েই ঘটনাস্থলে যায় তারা। ঘটনার কারণ খুঁজতে রোববার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটির সভা হয়। সভায় 3 সদস্যের তদন্ত কমিটির গঠনের ঘোষণা আসে। কুষ্টিয়া পুলিশ সংবাদ সম্মেলন করে 4 জনকে গ্রেপ্তারের খবর জানায়। ভাস্কর্য ভাঙচুরের সাথে আবু বকর মিঠন ও সবুজ ইসলাম নাহিদ সরাসরি জড়িত, আর তাদের সহযোগী ছিল আল আমিন ও ইউসুফ আলী। যে 4 জন ধৃত হয়েছে, 2 জন এই একটি মাদ্রাসার এখানকারই ছাত্র হিসাবে তারা পরিচয় দিয়েছে, এবং 2 জন ওই মাদ্রাসার শিক্ষক যারা তাদেরকে এই কাজে এবং এই কাজ করে চলে যাওয়ার জন্য সহায়তা করেছে। আরও যারা জড়িত তাদেরও ধরা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ইতোমধ্যে আমরা কিছু তথ্য আমাদের কাছে আছে, আমরা পেয়েছি। এদিকে ভাস্কর্য ভাঙচুরের বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান ঘটনার তদন্ত চলছে। কোনো ধরনের অরাজকতা বলেন, কোনোরকম ভাঙচুর বলেন, কোনোরকম একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে আমরা দিব না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভাস্কর্য মানে স্মৃতি ধরে রাখা। বঙ্গবন্ধু হলেন জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। তার স্মৃতি ধরে রাখতেই ভাস্কর্য নির্মাণ হচ্ছে। তার স্মৃতি ধরে রাখবে না, এইটা তো বাংলাদেশের কোনো মানুষই এটা মেনে নিতে পারবে না। যে ভাস্কর্য মানেই পূজা নয়, ভাস্কর্য মানে তাকে ধরে রাখা, তার যে অবদান ঈশ্বরের প্রতি, জাতির প্রতি, দেশের প্রতি করেছে, সেইটাকে হৃদয়ে গেঁথে রাখা। আমরা তো অনেক ইসলামিক দেশে ভাস্কর্য দেখছি। ভাস্কর্য ভাঙচুরের উস্কানিদাতা শনাক্ত হয়েছে বলেও জানান মন্ত্রী। এখন পর্যন্ত তদন্ত চলছে, কাজে আমি তার নামটি এখন বলছি না। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজধানী। বঙ্গবন্ধু অ্যাভিনিউ যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল সমাবেশ করেছে ছাত্রলীগ। সমাবেশগুলো থেকে ভাস্কর্য বিরোধীদের ইন্ধনদাতাদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। জসিম জুলের সহায়তায় রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে উত্তাল রাজধানী। দিনভর হয়েছে বিক্ষোভ সমাবেশ। বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন মিছিল নিয়ে আসে বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।
যুবলীগের সমাবেশে কেন্দ্রীয় নেতাদের অভিযোগ, খালেদা তারেকের নির্দেশে মৌলবাদীরা ভাস্কর্য ভাঙার দুঃসাহস দেখিয়েছে। যত ভাস্কর্য আছে আজ পর্যন্ত কোনো ভাস্কর্য নিয়ে কথা হয় নাই, কিন্তু আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে এত আন্দোলন, এত কথা বলতে এদের ইন্ধনদাতা কে? এদের ইন্ধনদাতা ওই খালেদা জিয়া, ওই তারেক জিয়া, ওই জামাত শিবির, ওরাই এদের ইন্ধনদাতা। দুষ্কৃতিকারীদের শাস্তির দাবিতে বিক্ষুব্ধ ছাত্র সমাজও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বের হয় বিক্ষোভ মিছিল। সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ থেকে উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কর্মীদের নির্দেশ দেন কেন্দ্রীয় নেতারা। এই ওয়াজ মাহফিল এবং ধর্মীয় সভার নামে তারা এই ধর্মকে বিকৃত করে তারা বিভিন্নভাবে এই ধর্মের সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় স্বার্থের দ্বন্দ্ব তৈরি করতে চায়। তাদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। জাতির পিতাকে নিয়ে ওরা যে ধৃষ্টতা দেখিয়েছে, আর এক চুল ছাড় দিবেন না। তারা যেন ওয়াজ মাহফিলে বসে যদি কোনো রাজনৈতিক আলোচনা করে, যদি বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কথা করে, আপনারা ওই ওয়াজ মাহফিলে আপনারা প্রতিহত করবেন তাদেরকে। বিক্ষোভ করেছেন সাধারণ আইনজীবীরাও। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারী ও তাদের উস্কানিদাতাদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানান আইনজীবীরা। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিতে সই করল বাংলাদেশ ও ভুটান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ভিডিও কনফারেন্সে চুক্তি সই অনুষ্ঠানে যুক্ত হন। এর ফলে 100টি পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভুটান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ভুটান চাইলে বাংলাদেশের সবগুলো পোর্ট তাদের জন্য উন্মুক্ত থাকবে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বাংলাদেশ ও ভুটানের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই এবং দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের 50 বছর পূর্তি অনুষ্ঠান। ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং সহ দুদেশের বাণিজ্য ও পররাষ্ট্রমন্ত্রী। ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত ও বাণিজ্য মন্ত্রী এবং বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত ও বাণিজ্য মন্ত্রী চুক্তিতে স্বাক্ষর করেন। এর ফলে 100টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং আশা প্রকাশ করেন, দুদেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। কোভিড পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের প্রশংসা করেন লোটে শেরিং। Bhutan has always placed high importance to our bilateral relations. Personally, Bangladesh is always very close to my heart. বক্তৃতায় 71-এ বাংলাদেশকে সর্বাত্মক সহায়তা করায় ভুটানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভুটান চাইলে বাংলাদেশের সকল পোর্ট উন্মুক্ত করে দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। Bhutan can use the waterways, our waterways link already we have started. We are developing our Chilmari port, and Chilmari and Nanganj, Pangao, it is open to you. Not only that, our 3 ports, Chittagong, Mongla, Paira, any place Bhutan want, you can use it. I offer you to that. Our airport, Soedpur, it is also, we are developing as a regional airport. So for Bhutan, it is open. কোভিড মোকাবেলায় বিশ্ববাসীকে একসাথে চলারও আহ্বান জানান শেখ হাসিনা। We must consider while we strive to move forward. The world is countering new and deeper fallout of the COVID-19 pandemic on countries and communities across the globe. পরে বাংলাদেশ ভুটানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে গণভবনে কেক কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। 24 ঘন্টায় কোভিড-19 দেশে আরও 31 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 24 জন আর নারী 7 জন। এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 6,838। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমণের 274তম দিনে 13,218 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 1,666 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 4,77,545। নতুন 2,552 জন সহ সুস্থ হয়েছেন 3,95,960 জন। 24 ঘন্টা শনাক্তের হার 12.60%। করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে 60 ঊর্ধ্ব মানুষের। মৃত্যুর হার 53.52%। দেশে এ পর্যন্ত 137টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 28,63,169 জনের।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারলে স্বাস্থ্যসেবা সহ উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে উল্লেখ করে ভ্যাকসিন না আসা পর্যন্ত সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। সকালে রাজধানী মিরপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন মন্ত্রী। এ সময় বলেন, ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও করোনা পরিস্থিতি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভালো। পর্যায়ক্রমে সব জেলায় অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম শুরু করার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, লক্ষণ উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করাতে হবে। একই সঙ্গে করোনাকালে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধে সচেতন হওয়ার আহ্বান জানান। আমরা যদি করোনা নিয়ন্ত্রণে না রাখতে পারি তাহলে স্বাস্থ্যসেবা ব্যাহত হবে, শিক্ষা ব্যাহত হচ্ছে, আমাদের অর্থনীতি ব্যাহত হয়ে যাবে, আমাদের কাজকর্ম স্থবির হয়ে যাবে। কাজে এইদিকে খেয়াল রাখতে হবে। আমাদেরকে মাস্ক পরিধান করতে হবে। মাস্কই হলো একটা কার্যকরী ব্যবস্থা যে পর্যন্ত কিনা আমাদের দেশে ভ্যাকসিন না আসবে। নিচে বেরোতেই নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। অনুমোদনহীন নকশায় উত্তরার জমজম টাওয়ার, মালিক গোল্ডেন মনিরকে 21 লাখ টাকা জরিমানা। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। রাজুকের অনুমোদিত নকশা মানেনি গোল্ডেন মনিরের মালিকানাধীন রাজধানীর উত্তরার জমজম টাওয়ার। রোববার সকাল থেকে ভবনটি ঘিরে অভিযান পরিচালিত হয়। এ সময় নকশা না মানা সহ নানা অনিয়মে ভবন মালিককে 21 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অনুমোদনের বাইরে মার্কেটটির মূল ভবনের বাইরে স্থাপনা থাকায় তা ভেঙে দেওয়া হয়। গত মাসে র্যাবের হাতে গোল্ডেন মনির গ্রেফতার হওয়ার পরই আলোচনায় আসে তার মালিকানাধীন জমজম টাওয়ারের বিষয়টি। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে মনির জানিয়েছিল মাসখানেক আগেই ভবনের নিজের অংশটি বিক্রি করেছে সে। হবিগঞ্জের মাধবপুরের শাহাজিবাজার রেল স্টেশনের কাছে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার দুপুর 12টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন শাহাজিবাজার রেল স্টেশনের কাছে 4টি বগি নিয়ে লাইনচ্যুত হয়। শাহাজিবাজার স্টেশনের মাস্টার মোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। উদ্ধারকারী ট্রেন খবর দেওয়া হয়েছে। ট্রেন সচল হতে সময় লাগবে বলে জানায় রেল কর্তৃপক্ষ। এদিকে লাইনচ্যুত হওয়া বগিগুলো থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহ করতে ভিড় জমায় স্থানীয়রা। এবার বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা। মহাকাশে বাংলাদেশের পতাকা আঁকা স্যাটেলাইট, লক্ষ কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। মাথা তুলে দাঁড়িয়েছে পদ্মা সেতু, ঢাকায় চলবে মেট্রো রেল। স্বপ্ন নয়, বাস্তব। বিজয়ের 49 বছরে বদলে যাওয়া বাংলাদেশ। গড়ে উঠেছে বড় বড় অবকাঠামো, এগুলোই বাংলাদেশের উন্নয়নের প্রতীক। অর্থনীতিবিদরা বলছেন, এ শুধু সাফল্যের প্রতীকই নয়, বিশ্ব দরবারে তুলে ধরছে দেশের মর্যাদা। মেহেদী হাসানের রিপোর্ট। এ বটমলেস বাস্কেট, তলাবিহীন ঝুড়ি, সদ্য জন্ম নেয়া স্বাধীন বাংলাদেশের অর্থনীতি ও আর্থসামাজিক অবস্থা বোঝাতে একসময় এরকম উপমায় ব্যবহার করতেন উন্নত বিশ্বের অর্থনীতিবিদ, রাজনীতিকরা। একে তো যুদ্ধবিধ্বস্ত, তার উপর ঝড় জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগের দেশ। দেশটি বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবে চিন্তাই ছিল না পশ্চিমা অর্থনীতিবিদদের। বিজয়ের প্রায় 5 দশকে দারিদ্র্য বিমোচন, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিক্ষা স্বাস্থ্যের উন্নয়নে বিশ্বের সফলতম দেশগুলোর একটি। বিদ্যুৎ, জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অবকাঠামো উন্নয়নে অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ। এগিয়ে যদি যেতে হয় তাহলে আমরা স্বাধীনভাবে নিজেদের সিদ্ধান্তে, নিজেদের বাস্তবতায়, নিজেদের চিন্তা ভাবনায় আমাদের মানুষকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি টেকসই উন্নয়নের পথে। এখন আমরা অগ্রসর হচ্ছি আস্তে আস্তে। অবশ্যই যে একটা অগ্রসরমান একটা অর্থনীতিতে, একটা সমাজে সমস্যা থাকবে, সমস্যা আছে, সমস্যা আরো সৃষ্টি হবে এবং সেই সমস্যাগুলো আমরা উতরে যাব আস্তে আস্তে। মহাকাশে নিজস্ব স্যাটেলাইট, শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহারকারী দেশগুলোর এলিট ক্লাবে বাংলাদেশ। রূপপুরে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। নিজস্ব অর্থায়নে প্রমত্তা পদ্মা সেতুর উপর উঠছে এশিয়ার অন্যতম দীর্ঘতম সেতু। আর যমুনার উপর বঙ্গবন্ধু রেল সেতু ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কের দুয়ার খুলছে।
বড় প্রকল্পের বেশিরভাগই দৃশ্যমান হচ্ছে গত 1 দশক বা তারও কম সময়ে। উন্নত বাংলাদেশ নির্মাণের সুদূরপ্রসারী পরিকল্পনার ফসল এসব মেগা প্রকল্প। কোনোভাবে এই প্রকল্পগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে কোনো আপোষ করবে না। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে পরিষ্কার সিদ্ধান্ত দিয়েছেন যে যদিও কোভিড আমাদেরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে, কিন্তু সেই ক্ষতির মধ্যেও আমরা এই কয়েকটি প্রকল্প বিশেষভাবে আগলিয়ে রাখব। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, গভীর সমুদ্র বন্দর, কর্ণফুলী নদীতে টানেল, পায়রা সমুদ্র বন্দর, এলএনজি টার্মিনালের মতো বেশ কয়েকটি মেগা প্রকল্প সমৃদ্ধ দেশের প্রতীক। বিদ্যুৎ খাতে ব্যাপক বিনিয়োগ ও কয়লাভিত্তিক একাধিক বড় প্রকল্পে ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ। প্রত্যন্ত গ্রামে দ্রুতগতির ইন্টারনেট সেবা, হাতে হাতে মোবাইল ফোন। বিজয়ের ৪৯ বছরে সড়ক যোগাযোগ ব্যবস্থায়ও ব্যাপক উন্নয়ন হয়েছে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এখন 4 লেন। প্রশস্ত হচ্ছে ঢাকা-সিলেট মহাসড়কও। বিজয়ের ৪৯ বছরে এক অনন্য বাংলাদেশ। তলাবিহীন ঝুড়ি নয়, উন্নয়ন অবকাঠামোর মোড়কে বদলে যাওয়া স্বপ্নের দেশ। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। খেলার খবর। বঙ্গবন্ধু টি-20 কাপে জেমকন খুলনার হয়ে খেলবেন মাশরাফি বিন মুর্তজা। লটারিতে নির্ধারিত হয়েছে নড়াইল এক্সপ্রেসের দল। ইনজুরিতে থাকায় আসরে প্লেয়ার্স ড্রাফটে নাম ছিল না মাশরাফির। তবে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের সফলতম অধিনায়কের খেলার পথ খোলা রেখেছিল ক্রিকেট বোর্ড। ইনজুরি কাটিয়ে কয়েকদিন আগেই অনুশীলনে ফিরেন ম্যাশ। এবার বঙ্গবন্ধু টি-20 কাপে খেলার ফিটনেস টেস্টেও পাশ করলেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক। এরপরই লটারিতে নির্ধারিত হয় মাশরাফির দল। আর এরই সাথে শেষ করছি রাতের ২১শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় মাদ্রাসা ছাত্র সহ গ্রেফতার ৪, উস্কানিদাতা শনাক্ত। ভুটানের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই, ১০০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। কোভিড-19-এ আরও ৩১ জনের মৃত্যু, ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্ক ব্যবহারের আহ্বান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। ২১-এর খবর দেখুন, ২১-এর সাথে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।